সমুদ্রের কাছে আমি নিজেকে খুঁজে পাই বারংবার। সমুদ্রের তরঙ্গগুলোই আমার জীবনের সুর হয়ে আগামীর পথ চলার ছন্দ দেয়। যতবার সমুদ্র দেখি ততবার নতুন ভাবে প্রেমে পড়ি জীবনের। আপনি যদি ভেবে রাখেন কোনো এক সন্ধ্যায় প্রিয়জনের হাতে হাত রেখে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখবেন, তাহলে আমাদের এই ভ্রমণ ডায়েরির সাথে কিছুটা সময় কাটাতে পারেন। আপনাদের স্বপ্নকে আশ্চর্য রূপে বাস্তবে রূপ দিতে আমাদের এই ভ্রমণ ডায়েরির প্রতিটি পৃষ্ঠায় আপনাকে দেখাবে নতুন তরতাজা অভিজ্ঞতা আর ঝকঝকে স্বপ্ন পূরণের সঠিক পথ। So let's move with Sohag. 8টা বাজে দেরি করিস না। এই কি ব্যাপার সোহাগ সাহেব, ঘুমাচ্ছেন কেন? উঠেন, এই সোহাগ উঠেন, যাবেন না বিচে? আমরা এই মুহূর্তে আছি কুয়াকাটাতে। আমরা গতকাল এসেছি, গতকাল 5টার দিকে আমরা রওনা দিয়েছিলাম সুন্দরবন লঞ্চে। আসতে বেশ মজার সময় কেটেছে। সড়কপথের ভ্রমণ যাত্রা সহজ ও সময় ফ্রেন্ডলি হওয়া সত্ত্বেও আমরা বেছে নিই নদীপথ, কারণ নদীপথে ভ্রমণ সবসময় আরামদায়ক হয়। তাই আমাদের ভ্রমণের শুরুটা হয় সদরঘাট থেকে। সুন্দরবন লঞ্চের কেবিনের টিকিট আমরা আগেই করে রেখেছিলাম। কেবিনের প্রতিটি সিটের ভাড়া ছিল 1100 টাকা, 2 সিটের কেবিন ভাড়া 2200 টাকা। দুইজন মানুষের জন্য বরাদ্দকৃত এই ছোট্ট কেবিনেই কাটাতে হবে একটি রাত। কুয়াকাটা ভ্রমণে আমি সহ আমরা 2 জন ভ্রমণ সঙ্গী। কেবিন ছাড়াও শত শত মানুষ লঞ্চের ওপেন ডেকে 100 থেকে 300 টাকা ভাড়ায় আমাদের সাথে চলছে আমতলী নদী ঘাটে। জি বন্ধুরা, আমাদের কুয়াকাটা যেতে পথে প্রথম গন্তব্য আমতলী লঞ্চ ঘাট। নদীপথে যেতে যেতে যে কতগুলো নদী পার হয়েছি তা গণনা করা হয়নি, কারণ এক নদী থেকে আরেক নদীকে চেনার জন্য কোনো রকম পরিবর্তন আমার চোখে পড়েনি, পড়ে না কখনো। যেতে পথে নদীর বুকেই রাত নেমে আসে, সেই সাথে রুমেও চলে আসে আগে থেকে অর্ডার করা রাতের খাবার। ওটা পোয়া মাছ, এটা পোয়া মাছ, পোয়া মাছ। এটা কি আলু ভর্তা, এটা কি কোরাল না? হ্যাঁ, ঘন ডাল, ঘন ডাল, ঘন ডাল। ওটা ডাল চচ্চড়ি, চচ্চড়ি, ভাত, সাদা ভাত, একবার কাঁচা টসটসে মরিচ, লেবু, লবণ, পানি তো আছে। ওকে, খাওয়া শুরু করা যাক। ইয়াটা দেন, একটু ডাল দেন আমারে। এই ডালটা আমার খুবই প্রিয়। রাতে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই একরাশ ঘুম চোখে নেমে আসে। কেবিনের দরজায় নক দিয়ে কে যেন বলে, আমতলী ঘাটে চলে এসেছে, আপনারা নামতে পারেন। এরপর আমতলী ঘাট থেকে একটি অটো করে আমরা রওনা দেই সেই কুয়াকাটার দিকে। পথে মধ্যে পায়রা বন্দর এলাকার কাছাকাছি নেমে ছবি তোলার জন্য একটু সময় ব্যয় করার লোভ সামলানো গেল না। এরপর আর দেরি নয়, সোজা কুয়াকাটায়। সি বিচের পাশে খেপুপাড়া হোটেলে 1500 টাকায় এক রাতের জন্য রুম ভাড়া করি। তো ভাই যাচ্ছে, এখন যাবো বিচের দিকে। চলো, লেটস গো। আমরা এখন যাচ্ছি বিচের দিকে, সাথে আছে আমাদের মুক্তাদির ভাই, চিরতরুণ। আমরা যে হোটেলটাতে উঠেছি সেই হোটেল থেকে বিচের দূরত্ব মাত্র 30 সেকেন্ডের পর। আমরা সেই বিচের দিকে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটু গলি যাচ্ছে, গলি পাটা পার হলেই আমরা বিচটাতে পৌঁছে যাব।
আমরা মোটামুটি চলে এসেছি। দিস ইজ কুয়াকাটা বিচ। কুয়াকাটার সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় স্থান কুয়াকাটা সমুদ্র সৈকত। এই বালুকাময় সৈকত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 18 কিলোমিটার দীর্ঘ এবং 3 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে তীরে হাঁটাহাঁটি করে কিংবা স্বচ্ছ পানিতে সাঁতার কেটে সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করা যায় অনায়াসে। বাতাসের সাথে পাল্লা দিয়ে দূর থেকে বয়ে আসা সমুদ্রের ছোট বড় সব ঢেউগুলো যখন আলিঙ্গন করে তখন মন শুধু অজান্তেই বলে ওঠে, আহা প্রশান্তি। বন্ধুরা, আমরা এখন একটা জায়গা আসছি, এখানে একটু ভিজবো, একটু শরীরে পানি না লাগালে আসলে মনটা কেমন ভালো লাগছে না। তাই এবারে আমাদের ঢেউর গর্জন মনকে যেমন শান্ত করে তেমনই শক্তিও বাড়িয়ে দেয়। সমুদ্রের প্রতিটি ঢেউ লুকিয়ে আছে অনন্ত জীবনের এক ছন্দ। সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো গভীরভাবে উপভোগ করার জন্য একটি কাঠের লাউঞ্জ চেয়ার ও ছাতা ভাড়া করে বসেও কাটিয়ে দেওয়া যেতে পারে লম্বা একটি সময়। সমুদ্র স্নান শেষে লোকাল হোটেলে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ি সমুদ্রের আশপাশ সুন্দর লোকেশন দেখতে। এই যাত্রায় আমাদের সঙ্গী মোটর বাইক। আমরা অলরেডি এখন আছি কুয়াকাটাতে এবং এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি কোন জায়গায় একটু যদি আপনি বলেন। আমাদের যাইতেছি ভাইয়া আমরা এদিকে যে প্রায় 5-6টা স্পট আছে, প্রথম স্পটে যাইতেছি, নাম হচ্ছে লেবুরচর। আমরা এখন যাচ্ছি স্যার লেবুরচরের দিকে যাচ্ছি, তো সাথে থাকুন। লেটস গো। কুয়াকাটার বিভিন্ন পর্যটন লোকেশনে জনপ্রিয় বাহন হলো মোটরসাইকেল। একটি মোটরসাইকেলে 2 জন পর্যটক উঠতে পারে। সেক্ষেত্রে সবগুলো লোকেশনে ভ্রমণ করতে খরচ হয় 1000 টাকা। সাগর পাড়ে চলছে এখন লেবুরচরে। আমাদের এবারের গন্তব্য লেবুরচর। সমুদ্রের পাশ দিয়ে বাইক নিয়ে যখন আমরা লেবুরচরের দিকে রওনা করি তখন যেতে পথে সুন্দর মনোরম দৃশ্যগুলো যেন চোখ জুড়িয়ে দেয়। সমুদ্রকে নিজের চোখে দেখা যেন নিখুঁত এক গল্পের শুরু হয় এখান থেকে। মাঝপথে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়া এক ঝাঁক গাংচিল চেঁচিয়ে যেন আমাদের অভিনন্দন সঙ্গীত শোনায়। লেবুরচরের কাছাকাছি গিয়ে হঠাৎ সিদ্ধান্ত বদল করেন আমাদের মোটর বাইক চালক বাবু ভাই। তিনি বলেন, আগে আমরা 3 নদীর মোহনায় থেকে ঘুরে এসে যাওয়ার পথে আমরা লেবুরচরে সময় কাটাবো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখন 3 নদীর মোহনার দিকে যাচ্ছি। কুয়াকাটার সময় আমরা এখন চলছি কোথায় ভাই? এখন আমরা যাচ্ছি 3 নদীর মোহনার দিকে। আমরা এখন যাচ্ছি 3 নদীর মোহনাতে। আমরা 3 নদীর মোহনার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি আসলো, আমরা এই যে ভিজে গেছি, যার জন্যই আসলে একটু রেস্ট করা। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন প্রচন্ড মেঘে মোটামুটি ছেয়ে গেছে। তো মেঘটা একটু কাটলে, বৃষ্টিটা একটু নামলেই আমরা আবার 3 নদীর মোহনার দিকে যেতে পারবো। আমাদের বাইকটা অলরেডি থেমে গেছে। এই যে ইয়েগুলো ওঠাই নাকি? হ্যাঁ, উঠান ভাই একটু ধরেন। আমাদের যে এর ভিতর যে ডিভাইসগুলো আছে, মোবাইল কিংবা অন্যান্যগুলো, এগুলো একটু পলিথিনে নিচে যেতে। কিন্তু হাই, 3 নদীর মোহনায় পৌঁছানোর পরপরই আকাশ ভেঙে নেমে পড়ে এক রাশি বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা এখন আছি 3 নদীর মোহনায়। এখানে 3টি নদী এসে জড়ো হয়েছে।
হঠাৎ বৃষ্টির জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কোনো মতে ক্যামেরা আর অন্যান্য সামগ্রী বাঁচিয়ে তিন মোহনার পাশেই বসা একমাত্র চায়ের অস্থায়ী টঙের দোকানের জরাজীর্ণ ছাউনির নিচে মাথা বাঁচাতে যেয়েও বাধ্য হয়ে এবার বৃষ্টিতে ভিজতে হয়। পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে। আমাদের জন্য চা অলরেডি তৈরি হয়ে গেছে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল। আমরা এই তিন মোহনে এসে এই চারজন ব্যক্তিকে দেখলাম। তিনজন ব্যক্তি ছিল, পরে চারজন হয়ে গেল। এই চারজন ব্যক্তি আমাদের এই তিনজন ব্যক্তিকে, মানে আমি সহ, আমাদের এখন চা খাওয়াবে। চমৎকার একটা চা। তিন মোহনায় দাঁড়িয়ে চা খাওয়া, ওয়াও, এক রোমান্টিক একটি অনুভূতি। এই অনুভূতির সাথে পরিচয় সবসময় ঘটে না, মাঝে মাঝে ঘটে। এই যে বৃষ্টির পানিগুলো পড়ছে চায়ের ভেতর, এবং এই মজাটা অন্যরকম। ওয়াও, জাস্ট ওয়াও ভাই, তাই না? চা খাওয়ালে আমরা অন্যরকম, বৃষ্টির ভিজে চা খাইতে আমার এমনিতে ভালো লাগে, কিন্তু এরকম তিনটা মন্দির মোহনায় এসেছে চা খাবো। সোহেল ভাই যে এই আয়োজন করছে বৃষ্টির ভিতর, এই জন্য সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সোহেল ভাই আবার ভাবতেছে যে টাকা এবার দেয় কিনা, ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছে না, টাকা পাবেন ইনশাআল্লাহ। অমৃত, জাস্ট অমৃত। তো এই তিন নদীর মোহনায় এসে আমার অসম্ভব সুন্দর লেগেছে। বৃষ্টির পানিতে চা কাপ ভিজিয়ে যখন চা খাচ্ছিলাম, তখন কোথা থেকে উটকো তিনজন কিশোর এসে আমাদের দুইজন পর্যটককে নানা রকম কৌশল বা অ্যাক্টিভিজম করে আমাদের ইমপ্রেস করার চেষ্টা করছিল। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হোসেন। হোসেন, আপনার নাম কি বাজার? রবিউল হাসান। হ্যাঁ, রবিউল হাসান। আপনার নাম কি বাজার? মোহাম্মদ রায়হান। এই কি চরকাকড়া? লাল কাঁকড়া। ওয়াও, তুমি প্রতিদিন কাঁকড়া ধরো? কটা করে? হ্যাঁ, দেখানোর জন্য ধরে না? বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে আর বৃষ্টির পানিতে এক মোহনায় মিলিত হওয়া তিনটি নদী ছোট ছোট ঢেউয়ের তালে যেন দলীয় নৃত্য করে চলেছে। এর মাঝে জানিয়ে রাখতে চাই, তিন মোহনায় মিলিত হওয়া তিনটি নদীর নাম সোনাতলা নদী, শিববিরিয়া নদী ও সকলের পরিচিত আন্ধারমানিক নদী। এক একটি নদী যেন তার নিজের ব্যক্তিগত রূপ যেমন ছড়িয়েছে, তেমনি ছড়িয়েছে অপার মোহনীয় সৌন্দর্য। নদীর মোহনার বৃষ্টি, এই বাতাস, এই ঝড়, সব কিছু মিলে যা করেছি, যা খেয়েছি, যাদের সাথে গল্প করেছি, টোটাল বিষয়টা আমার ভালো লেগেছে। নিশ্চয় আপনাদেরও ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে। তখন বিকেল 4:30। পশ্চিম আন্ধারমানিকের মোহনায় লেবুর চরের আগে খানিক পরপর গর্ত। মোটরসাইকেল চালক জানালেন এগুলোই লাল কাঁকড়ার গর্ত। আর ছোট ছোট আলপনা, সেগুলো তৈরি করেছে ক্ষুদ্র প্রজাতির কাঁকড়া। লাল কাঁকড়ার খোঁজ জানতে চাইলে রাইডার বাবু জানালেন দুপুর বা বিকেলে দেখা যাবে। রোদ উঠলে গর্ত থেকে বের হয় এ কাঁকড়া, তবে ঠান্ডায় বের হয় না। কিছুটা এগিয়ে যেতেই চালক বললেন, ওই যে দেখা যাচ্ছে দৌড়াচ্ছে। এবার বোঝা গেল লাল কাঁকড়ার উপস্থিতি। দূরে লাল কাঁকড়া দৌড়াচ্ছে, কিন্তু শব্দ পেয়ে গর্তের মুখে চলে গেছে কাঁকড়ার দল। লাল কাঁকড়ার বৈশিষ্ট্য হলো এরা রোদে বের হয়, শব্দ পেলে ছুটে পালায় নিরাপদে, ঢুকে পড়ে সৈকতের বালিতে নিজেদের তৈরি করা ঘরে বা গর্তে। আর সৈকতে গর্ত করে থাকা এদের পছন্দ। কুয়াকাটায় এসে চিকচিকে সাদা বালির উপর 8 পা দিয়ে কাঁকড়ার দৌড় উপভোগ করছিলাম।
এবার পথ পরিক্রমায় আমরা চলে এসেছি লেবুর চরে। বন্ধুরা, পথ পরিক্রমায় আমরা এখন আছি লেবুর চরে। কুয়াকাটার সমুদ্র সৈকতের খুব কাছে এই লেবুর চরটি। এই লেবুর চরটি আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম, লেবুর চর নাম, অথচ এখানে কোনো লেবুর গাছ নেই। তো এই ব্যাপারে আমাদের সাথে কথা বলবেন এই এলাকার স্থানীয় একজন মানুষ, আমাদের বাবু ভাই। ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে, উনি আমাদেরকে বাইকে করে আমাদেরকে ঘুরেছেন। আসলে ভাই, বাবু ভাই বলেন তো কেন লেবুর চর নামটা হলো? আসেন আমরা যাই। এই দেশে কোনো মুসলমান হিন্দু কেউ ছিল না স্যার, বুঝছেন? হ্যাঁ। এই দেশে ছিল সব হলো জঙ্গল আর জঙ্গল। তখন এই রাখাইনরা বার্মা থেকে আইসা এই দেশটা আবাদ করছে। পরে ওনারাই নাম রাখছে, এটার নাম লেবুর চর, এটার নাম ফাতরার চর, এটার নাম অমুক পাড়া, এটার নাম তমুক পাড়া, এইগুলো সব নাম রাখছে ওই রাখাইনরা। তখন এখানে আগে লেবু গাছ ছিল অল্প, এবং এখানে একটা লোকের নাম ছিল লেম্বু মগা। লেম্বু মগা ওনার নামেই পরে নামকরণ করা হয়েছে লেবুর চর। লেম্বু থেকে লেবু, আচ্ছা। লেম্বু ওই যে ওই রাখাইন ভাষায় লেবুকে লেম্বু বলে। লেম্বু বলে, হ্যাঁ। পরে ওনার নামে আর কি নামকরণ করা হয়েছে, এখন নাম দিয়েছে আমরা লেম্বুর চর। লেম্বুর চর, এটাই মোটামুটি এটার লেবুর চরের ইতিহাস। এখন লেবুর চর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লেবুর চর। এটা হচ্ছে লেবুর চর বলতে, লেবুর চরটা কিন্তু একটা সুন্দরবনের একটা অংশ। এটা লেবুর চরটা সুন্দরবনের অংশ, সুন্দরবনের অংশ ধরতে পারেন, কারণ এখানে ভিতরে আপনার গাওয়া গাছ, গরান গাছ, তারপরে আপনার ওই যে কেওড়া গাছ, সব বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে। আপনি একটু ভিডিওটা ধরেন, এই সব জঙ্গল কিন্তু আপনার এই যে সেম সুন্দরবনের মতো। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সুন্দর প্রাকৃতিক স্থান, যা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত। আর লেবুর চর কুয়াকাটার মূল সৈকত থেকে প্রায় 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি মূলত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি ছোট দ্বীপ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, বন্য প্রাণী এবং নিসর্গের জন্য বেশ জনপ্রিয়। পর্যটকরা কুয়াকাটা ভ্রমণের সময় চয়েস লিস্টের মধ্যে থাকে লেবুর চর। এখানে সৈকত, নদী ও সাগরের মিলন দৃশ্য উপভোগ করতে জুড়ি মেলা ভার। লেবুর চরে যাওয়ার পর পর্যটকরা নৌ ভ্রমণ, ছবি তোলা, বালুর চরে হাঁটা, পাখি দেখা এবং নিরিবিলি পরিবেশের সময় কাটানোর সুযোগ পাবেন। কেওড়া, এই যে কোনটা? ওই যে কেওড়া গাছ, এটা হচ্ছে কেওড়া গাছ। তারপরে এটা হচ্ছে আপনার বাইন গাছ। বাইন গাছ, হ্যাঁ, এটা বাইন গাছ। এটা হলো এটার গায়ে আমাকে এখানে কয় আপনার ওই যে এতল গাছ, বুঝলেন? কিন্তু এতল আর একটা আছে, এতল গাছ, কিন্তু এটা এতল গাছের নাম কয়। আর এটা হলো আপনার জিলাফি গাছ, ওই যে বাচ্চারা যে খায় না, এটা জিলাফি, গোল গোল পেছনের মতো হয়, জিলাফি গাছ। আর সামনে আছে দেখো মানে যে এই গাছ আপনার গাউয়া গাছ, আমাকে এখানে গাউয়া গাছ, কিন্তু এটা হলো গেওয়া গাছ। গেওয়া গাছ দেখাবো সামনে। বিশেষত ফটোগ্রাফারদের জন্য এই স্থানটি অত্যন্ত আকর্ষণীয়। লেবুর চর তার নির্জন সৈকত, সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যের জন্য বিখ্যাত। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সৈকত যেখানে একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়, এবং লেবুর চর এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। স্থানটি বেশ নিরিবিলি হওয়ায় এখানে প্রাকৃতিক সৌন্দর্য নিবিড়ভাবে উপভোগ করা যায়। অবশেষে লেবুর চরে দাঁড়িয়ে কুয়াকাটার সমুদ্রে দারুণ একটি সূর্যাস্ত দেখে হোটেলের রুমে ফিরতে ফিরতে চলুন কুয়াকাটার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসটা জেনে নেই। কুয়াকাটার অপর নাম সাগরকন্যা, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সৌন্দর্যমণ্ডিত স্থান হিসেবে পরিচিত। কুয়াকাটা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লটাচাপলি ইউনিয়নে অবস্থিত। এই সমুদ্রের বীজ 30 কিলোমিটার। ইতিহাস থেকে জানা যায় যে রাখাইনদের মাতৃভূমি হিসেবে খ্যাত বার্মার আরাকান রাজ্য এক সময়ে বর্মী রাজা দখল করে নেয়। রাজার সৈনিকদের হাত থেকে নিজেদের রক্ষা করতে রাখাইনরা দল বেঁধে বড় বড় নৌকায় করে সাগরে ভাসতে থাকে। ভাসতে ভাসতে একসময় একটি দ্বীপে নৌকা আটকে গেলে তারা সেখানে নেমে পড়ে। এই দ্বীপটি ছিল পটুয়াখালী জেলার রাঙ্গাবালি দ্বীপ। এরপর তারা সেখানে বসবাস শুরু করে। এর মধ্যে কিছু রাখাইন পরিবার ওই স্থানে বসবাস না করে তারা বনাঞ্চলের মধ্যে ঢুকে বনের গাছপালা কেটে সেখানে বসবাস শুরু করে। তখন ওই বনের কোনো নাম ছিল না, থাকলেও রাখাইন সম্প্রদায়ের লোকজন তার নাম জানতো না। কিন্তু রাখাইন লোকজন এখানে বসবাস করলেও তাদের প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় পানি। সাগরের পানি লবণাক্ত হওয়ায় তা খাওয়ার সম্ভব ছিল না। এজন্য তারা নিজ উদ্যোগে একটি কুয়া খনন করে তা থেকে মিঠা পানি পান করতে। মিঠা পানির কুয়ার নাম অনুসারেই
নামকরণ করা হয় কুয়াকাটা। বন্ধুরা, এটি কুয়াকাটা বিচের কাছে একটি সি ফুড মার্কেট। তবে আগে যে স্থানে ছিল সেখান হতে একটু দূরে সরিয়ে নেওয়া হয়েছে এই সি ফুড মার্কেট। রাত হলেই সমুদ্রের আশেপাশে বসে সামুদ্রিক খাবারের মেলা। এটি কুয়াকাটা বিচের কাছেই। আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো সামুদ্রিক মাছ খেতে পারবেন। এখানে নানা ধরনের সামুদ্রিক মাছ রয়েছে। প্রতিটি স্টলের সামনে রয়েছে বসার সুন্দর ব্যবস্থা। টুনা ফিশ, চিংড়ি, কঙ্কন, সামুদ্রিক কোরাল, কয়েক প্রজাতির কাঁকড়া, অক্টোপাস ইত্যাদি অনেক মাছ রয়েছে এই সব সি ফুডের স্টলে। উপরে খোলা আকাশ, পাশেই সমুদ্র, কানে আসছে সমুদ্রের গর্জন। এমন একটি পরিবেশে সমুদ্রের পাড়ে বসেই সি ফুড গ্রহণ করে। সাথে মৃদু হাওয়া, মুহূর্তেই মন ভালো হয়ে যায়। এবার সমুদ্র পাড়ে কফি খেতে খেতে কিছুটা সময় কাটিয়ে হোটেলে চলে যাই বিশ্রাম নিতে। এবার সকালবেলার উজ্জ্বল আভা গায়ে জড়িয়ে সমুদ্রের পার ঘেঁষে অস্থায়ী পথ ধরে আমরা এগিয়ে চলেছি মোটরসাইকেল যোগে। গতকালকের মতোই আজকে আমরা সেই 3 জন। এবারের গন্তব্য আমাদের গভীর সমুদ্রে মাঝিদের মাছ ধরার দৃশ্য দেখা, সেই সাথে টাটকা জ্যান্ত সামুদ্রিক মাছের নাচন দেখা। সমুদ্রের গর্জন আর মৃদুমন্দ হাওয়ায় যখন এগিয়ে চলছি তখনও হয়তো অনেক পর্যটক হোটেলে আরামের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তাই বলা চলে আমাদের এই রোমাঞ্চকর যাত্রাপথে পর্যটক বলতে শুধু আমরাই 2 জন। আমরা এগিয়ে চলেছি এক ভয়ঙ্কর সুন্দরের পথে। অবশেষে দেখা মিলল সামুদ্রিক মাঝিদের মাছ ধরার দৃশ্য। কুয়াকাটায় মাছ ধরা একটি পরিচিত দৃশ্য, যেখানে স্থানীয় জেলেদের পাশাপাশি পর্যটকদের জন্য মাছ ধরার সুযোগ রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত এবং সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে, যার মধ্যে কিছু বিরল প্রজাতিও রয়েছে। জেলেরা সাধারণত ট্রলার ও জাল ব্যবহার করে মাছ শিকার করে। আবার পর্যটকদের জন্য বোতল এবং ছিপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা রয়েছে। কুয়াকাটায় মাছ ধরা একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় কার্যকলাপ, যা পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয়। এবার আমাদের যাত্রা গঙ্গামতির চরের দিকে। যেতে পথে হঠাৎ আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি, সেই সাথে সাগরের জোয়ারের সমুদ্রে পানি বেড়ে যায়। তবুও বৃষ্টি মাথায় করে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা আমাদের। অশান্ত প্রকৃতির মাঝে মনকে সান্ত্বনা দিতে মনের অজান্তেই গেয়ে উঠি, একই দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একই দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বন্ধুরা, গঙ্গাবতী চরে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে প্রচন্ড এবং ভিজে গেছে অলরেডি। একই দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এই যে দেখছেন এখানে যতগুলো গাছ গোছালি ছিল সব ভেঙে চুরমার। বসতি আবার উঠবে গড়ে, বসতি আবার উঠবে গড়ে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। দেখেন রেডিমেড বানিয়েছে রেইনকোট, একবারে টেকনিক্যালি রেইনকোট। সুবিধাজনক একটি স্থানে দাঁড়িয়ে এবার সিদ্ধান্ত নেই বিকল্প কোনো পথে যাওয়া যায় কিনা। অতঃপর তাই হলো, অনেকটা বাধ্য হয়ে আমাদের যাত্রাপথ এবার বদলাতে হয়। সাগর পাড়ের পথ ছেড়ে আমরা জেলে পাড়ার পথ ধরে এগিয়ে চলেছি গঙ্গামতির চরের দিকে। আমরা গঙ্গামতি চরে যাচ্ছিলাম, বাট ওইদিকে যেতে পথে অনেক জোয়ারের কারণে পানিটা একবারে ইয়েতে চলে আসছে, যার জন্য বাইকটা ওই দিক দিয়ে যেতে পারলো না। তো আমরা বিকল্প পথে যাচ্ছি, চতুর্দিকে জঙ্গল, আমরা এর ভিতর দিয়ে যাচ্ছি, বাইক আমাদের যাচ্ছে।
পথে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্যের পরশ মাখিয়ে অবশেষে আমরা গঙ্গামতির চরের কাছাকাছি চলে আসি। গঙ্গামতির চর কুয়াকাটার বুকে এক নিসর্গ জাদুকাব্য। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের মাত্র 10 কিলোমিটার পূর্বে বিস্তৃত গঙ্গামতি চর। আমরা অলরেডি চলে এসেছি গঙ্গামতির চরে। চতুর্দিকে কেওড়া গাছ, এবং এই কেওড়া গাছগুলো একটা সময় জীবিত ছিল। গঙ্গামতি চর একটি স্থান যেখানে সমুদ্রের গর্জন, লেকের শান্ত জলরাশি আর সবুজ বন মিলে সৃষ্টি করেছে এক অপার্থিব সৌন্দর্য। বনজীবনের জীবন্ত নিদর্শন গঙ্গামতি। চর জুড়ে বিস্তৃত কেওড়া, গেওয়া, বাইন ও শৈলার বনে নানা ধরনের বন্যপ্রাণীর বিচরণ পর্যটকদের মুগ্ধ করে। এখানে পাখির কলতান, বানরের লাফালাফি, শিয়ালের নিঃশব্দ পথ চলা আর বুনো শকরের মাটির নিচে কন্দ খোঁজার দৃশ্য সবই যেন প্রাকৃতিক নিজ হাতে আঁকা একটি ভ্রাম্যমান জাদুঘর। প্রকৃতিপ্রেমী আর ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই চর, যেখানে প্রতিটি সকাল শুরু হয় সূর্যের স্নিগ্ধ আলো আর কাঁকড়ার রঙিন নৃত্যে। সূর্যোদয়ে রঙিন এক নাট্যভিনয় গঙ্গামতির চর। গঙ্গামতির লালচে বেলাভূমিতে ভোরের আলো পড়তেই শুরু হয় কাঁকড়ার দৌড়ঝাঁপ। সূর্যোদয়ের মুহূর্তগুলো যেন ক্যানভাসে আঁকা কোনো শিল্পকর্ম। এই দৃশ্য দেখে পল্লীকবি জসিমউদ্দিনের কবিতার বন্ধুরা, এবারে আমাদের গন্তব্য কাওয়ার চর। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটার কাওয়ার চর। আমরা এখন অলরেডি চলে এসেছি কাওয়ার চর। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে বিশাল কেওড়া বন আর সৈকতের লাল কাঁকড়ার বিচরণ ভূমির এক অনন্য স্থান। এখানে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের মতো মনোরম দৃশ্য। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে চা খাওয়া, মানে এখানে ঢেউয়ের ভিতরে দাঁড়াই এরকম চা কেউ খায় না ভাই। না না, এগুলোর জন্য কপাল লাগে। দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে এক কাপ চা সকাল সকালে একবারে চা, গরম গরম চা। তো চমৎকার সময়টা আরো বেশি চমৎকার হয়েছে। সাগরের তীর থেকে সাগরের নীল জল, সাদা ঢেউ আর সৈকতের রূপালী বালি যে কোনো পর্যটকের মন কেড়ে নেবে। এখানে চমৎকার চমৎকার কয়েকটি হেমক আছে, হেমক করে তুলে দেওয়া। এখানে কেউ চাইলেই হেমকে বসে সময় কাটাতে পারে। গোপন স্বপন গুলো জীবনের দিশা পেল। এখানে যে দোলনামে হেমকগুলো আছে, দেখেছি ওই যে হেমক, সেই হেমকগুলো বানিয়েছে ইনি। আপনার নামটা কি? ওনার নাম ফুলতলা। যা তুমি হেমকগুলো বানিয়েছে এখানে সৌন্দর্য বর্ধন করার জন্য এবং এখানকার আরাম পাই, তাই না? এইটাই তো উদ্দেশ্য। এটাকে আপনি নিজে মনে হচ্ছে? আপনি নিজে আলহামদুলিল্লাহ। এই সবসময় এরকম কিছু মানুষ আছে বলে, এই চরগুলোতে থাকে বলে আমরা এই জায়গাগুলোকে এনজয়টা আরো আমাদেরকে অনেক গুণ বাড়িয়ে যায়। এই জন্য মানুষকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে ছোট্ট একটা অ্যামাউন্ট আসলে আমি হাতে দিতে পকেটে দিচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে আপনি খুশি থাকেন। ইনশাল্লাহ আগামীতে আসার আসবে আসবে। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর মুহূর্ত কাটাতে কাওয়ার চর হতে পারে বেস্ট অপশন। সৈকতের কোল ঘেঁষে বনের ভিতরে আছে কিছু জেলে পল্লী। কাওয়ার চরের একটু পিছন দিকে অসংখ্য কেওড়া বন আমরা দেখতে পাচ্ছি। পিছন দিকে যদি একটু তাকান, প্রচুর সেই কেওড়া বন, এবং সাগর থেকে এই কেওড়া বনের দূরত্ব মাত্র কয়েক গজ। এর আগে আমরা যে চরটাকে দেখিয়েছিলাম সেই চরের অসংখ্য কেওড়া বন ছিল। সেই কেওড়া বনগুলো অলরেডি সাগরের পানিতে বিলীন হয়ে গেছে।
বিলীন বলবো না, মারা গেছে, এবং সেগুলো মারা যাওয়ার পরেও এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এক একটা শিল্পের মতো দাঁড়িয়ে আছে, বিমূর্ত শিল্প। সব মিলিয়ে এই দুটি চর আমার অসাধারণ লেগেছে, অনেক মজা পেয়েছি, অনেক প্রশান্তি লেগেছে এই সকালে। বিশেষ করে সব কিছু মিলিয়ে চা খাওয়া, এখানকার মানুষদের সাথে কথাবার্তা, সব কিছু আমার অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং আরও যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস সেকশনে কমেন্টস করে আমাদেরকে জানাবেন, এবং লাইক করে আপনাদের পাশে থাকবেন। সকাল প্রায় গড়িয়ে দুপুরের পথে এগিয়ে চলছে, তাই পেটেও ক্ষুধায় চোচো করছে। এমন সময় কাওয়ার চরে ছোট ছোট টঙের অস্থায়ী হোটেলে বসে খিচুড়ি আর ইলিশ ভাজি খেয়ে নিলাম। বন্ধুরা, এখন আমরা আছি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে। মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির, এই মন্দিরে প্রবেশের জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়। পটুয়াখালী জেলার কুয়াকাটা অবস্থিত ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির প্রাচীন একটি কুয়োর সামনে অবস্থিত। এই মন্দিরটি কুয়াকাটা সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। মিস্ত্রিপাড়া মন্দিরের সামনে রয়েছে সিমেন্টের তৈরি দুটি বাঘ, যা দেখে মনে হয় জীবন্ত দুইটি বাঘ এই মন্দিরকে পাহারা দিচ্ছে। ও ফাইন, এখানে আবার এই যে ফানুসের কাজ চলতেছে। এগুলো মানুষ কি বিক্রি হয় নাকি? না না, এগুলো ওরা অনুষ্ঠানের জন্য বানাচ্ছে। এই হচ্ছে আপনার বড় বৌদ্ধ মন্দির, 36 অলরেডি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে চলে আসে, এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফানুস তৈরি হচ্ছে, এবং আমার কাছে ভালো লেগেছে বিশাল ফানুস। এই ফানুসগুলো ভাই আপনারা তৈরি করেন না? নিজেরাই? উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তিটি এই মিস্ত্রিপাড়ায় অবস্থিত। এই মূর্তিটির উচ্চতা 35 ফুট। এখানে রাখা আছে ঐতিহাসিক একটি অষ্টধাতুর তৈরি ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি, যার ওজন প্রায় 37 মণ। ধারণা করা হয় এই মূর্তিটি উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। এছাড়াও এই মন্দিরের কাছে রাখাইন সম্প্রদায়ের একটি গ্রাম অবস্থিত, যেখানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ রয়েছে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মিষ্টি পানির কুয়ার দিকে। এটা হচ্ছে মিষ্টি পানির কুয়া। রাখানরা যখন এই দেশে আসে তখন মিষ্টি পানির সন্ধানের জন্য এই কূপটা কাটছিল। তখন তারা কোনো ওই যে পানি খেতে পারতো না, কুয়ার পানি। এখন এই যে আমরা আসছি এই যে মিষ্টি পানির কুয়ার দিকে। আমরা অলরেডি মিষ্টি পানির কুয়ার চলে এসেছি। পানির অপর নাম জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন সকলের দায়িত্ব আদেশ ক্রমে কর্তৃপক্ষ মিষ্টিপাড়া কুয়াকাটা মহিপুর পটুয়াখালী। মিষ্টি পানির কুয়া, আমরা কুয়ার ভিতর ঢুকছি। এই হচ্ছে কুয়া। গেটটা ছিল কুয়ার পানি আছে তো। ওয়াও, কুয়াকাটার কিছু স্পটের মধ্যে মিষ্টিপাড়ার বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া হলো দুইটি স্পটের নাম, তবে এই দুইটি একসাথে অবস্থিত। মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দিরের ভিতরেই হলো মিষ্টি পানির কুয়া অবস্থিত। গেট দিয়ে সোজা ঢুকলেই মন্দিরের দরজা ও তার পাশ দিয়ে একটু ভিতরে মিষ্টি পানির কুয়া দেখা যায়। এই পানি কি আসলে মিষ্টি নাকি তিতা সেটা আমার জানা নেই, কারণ কুয়ার অনেকটা নিচে পানি থাকার কারণে খেয়ে দেখতে পারিনি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, রাখাইনরা যখন এদেশে আসে তখন চারিদিকে সাগরের নোনা পানির কারণে পানি খেতে পারত না। তখন তারা মিষ্টি পানির সন্ধানে এই কূপটি খনন করেন। এই কূপটি ঐতিহ্যবাহী প্রাচীন কূপগুলোর একটি। রাখাইন পল্লী, বন্ধুরা, এটা হচ্ছে কি রাখাইন পল্লী। এই রাখাইন পল্লীতে বিভিন্ন রকমের আচার টাচার অনেক কিছু পাওয়া যায়, দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে ঘুরে ফিরে নিচ্ছি। কুয়াকাটার রাখাইন পল্লী একটি স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর বসতি, যেখানে তাদের সংস্কৃতি, জীবনধারা এবং ঐতিহাসিক কারুশিল্প দেখতে পাওয়া যায়। রাখাইন নারীদের তৈরি রকমারি হাতের তৈরি সামগ্রী যেমন কাপড়, ব্যাগ এবং শৌখিন পণ্য পর্যটকরা এখান থেকে কিনতে পারেন। এটি স্থানীয় রাখাইন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য একটি আকর্ষণীয় স্থান।
আমরা এখন আছি কুয়াকাটার কুয়াতে। এই কুয়ার নামকরণে এই এলাকার নামকরণ করা হয়েছে। কুয়াকাটার কুয়া। কুয়াকাটার কুয়া শুধুমাত্র একটি পানির কূপ নয়, এটি রাখাইন জনগোষ্ঠীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ইতিহাসের একটি প্রতীক। কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকদের জন্য এটি এক ধরনের ঐতিহ্যের নিদর্শন, যা তাদের এই অঞ্চলে পুরনো দিনের জীবনের সঙ্গে পরিচিত করে। শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। পটুয়াখালী জেলার কুয়াকাটায় কুয়াকাটার নামকরণ হয়েছে যে কুয়োর কারণে। সেই কুয়োর সামনে রয়েছে একটি বৌদ্ধবিহার, যার নাম শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। শ্রীমঙ্গল বৌদ্ধবিহারটি রাখাইন মার্কেটের ঠিক পশ্চিম দিকে অবস্থিত। কুয়াকাটার অন্যতম আকর্ষণ হল শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারটি অনেক পুরনো প্রাচীন নিদর্শন। এটি রাখাইন সম্প্রদায়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ উপাসনালয়। রাস পূর্ণিমায় বৌদ্ধ সম্প্রদায়ের সবাই এই বৌদ্ধবিহারকে খোদাখুজি নামে উপাসনা করে থাকেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো কুয়াকাটা নামের সাথে রাখাইনদের অনেক ইতিহাস লুকিয়ে আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ধর্মের লোকেরা রাস পূর্ণিমায় হাজির হয়। তাদের বিশ্বাস তাদের এই উপাসনা পূর্ণতা লাভ করে। কাঠের তৈরি মন্দির কয়েক বছর আগে ভেঙে দালান তৈরি করা হয়েছে। তবে মন্দিরের মধ্যে এখনো রয়েছে প্রায় 37 মণ ওজনের অষ্টধাতুর তৈরি প্রাচীন এক বুদ্ধ মূর্তি। 2007 সালে ঘূর্ণিঝড় সিডর ও 2009 সালে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জার্মান দূতাবাসের সহযোগিতায় এর সংস্কার কাজ সম্পন্ন হয়। কুয়াকাটার ভ্রমণ সময় এখন মধ্য দুপুর, তাই হোটেলে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়েই আবার বের হতে হবে, কারণ এখনো কয়েকটি পর্যটন স্পট দেখা বাকি। দুপুরের খাবারের মেনু ছিল সামুদ্রিক মাছ, ভর্তা, ভাজি এবং ভাত। আমরা আছি 100 বছর পুরনো নৌকা। এই মুহূর্তে আছি কুয়াকাটার আরেকটা ঐতিহ্যবাহী জায়গা, সেটা হচ্ছে যে প্রায় 200 বছরের পুরনো নৌকা। এখানে ট্রেনগুলো আছে চলার জন্য। আমরা সেই নৌকাটা একটু আপনাদেরকে দেখাতে চাই। শতবর্ষী নৌকা বাংলাদেশের কুয়াকাটায় অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন। এটি মূলত রাখাইন সম্প্রদায়ে ব্যবহৃত একটি প্রাচীন নৌকা, যা স্থানীয়দের জীবনযাত্রার সঙ্গে জড়িত। এই নৌকার ধ্বংসাবশেষ গলুইগুলো আছে না, এটাকে গলুই বলে না, এটা পাটাতন। কুয়াকাটায় আসা পর্যটকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণীয় স্থান। এই কাঠগুলোর নৌকা এত বছর পুরনো একটি নৌকা, কাঠগুলো এখন আপনি জানেন না যে কি কাঠ, এখানে মেবি যাতে লেখা আছে বলতে পারবো। এখানে আরেকটা জিনিস নৌকার যে নম্বরটা, নম্বরের যে শিকড়টা, এই যে নৌকার নম্বরের শিকড়, ওরে বাবা অনেক অনেক মজবুত একটি শিকড়, মানে পাহাড়ের কি বলে জাহাজের যে শিকড়গুলো, তাই না? লোহার, হ্যাঁ, এত বছর পুরনো আছে লোহার শিকল। বাট এটা এটা নোংরের সাথে ছিল খারাপ পরে এখনো টিকে আছে। হ্যাঁ, আপনি ইয়া করেন এখান থেকে মোটামুটি দেখা ভিউটা প্রায় কত গজ হতে পারে ভাই? 1000 গজ হবে না? বেশি হবে। এই যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত মধ্যে এত বড় না, প্রায় একটা জাহাজের সমান, একটা লঞ্চের সমান, তাই না? ছোটখাটো একটা জাহাজের 50 ফুট নিতে পারে, 50 ফুটের মতো হবে। হ্যাঁ, কম হবে না, 50-60 ফুট নিতে পারে। এই আমি আসলে ধন্যবাদ জানাই তাদেরকে, যারা এই আয়োজন করে এই জিনিসটি এখানে রেখেছে এবং আমাদের এই প্রজন্ম থেকে আগামী প্রজন্ম হয়তো বা দেখতে পারবে, জানি না কতদিন দেখতে পারবে, সাজিয়ে রেখেছে।
এই জন্য সত্যি যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে। এত সুন্দর এত পুরনো একটি নৌকা দেখে নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে হয় এই সুন্দর একটি মেসেজ, এই সুন্দর একটি নিদর্শন বা এন্টিক একটা জিনিস অন্যদেরকে দেখাতে চান, প্লিজ শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগে। আর লাইক তো করবেনই, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবেন, বাট আমাদের সাথে থাকবেন। শুটকিপল্লী। শুটকিপল্লী কুয়াকাটার একটি বিখ্যাত স্থান, যেখানে প্রচুর পরিমাণ শুটকি মাছ শুকানো হয়। এখানে আসলে আপনি স্থানীয় জেলেদের শুটকি তৈরির প্রক্রিয়া দেখতে পাবেন। শুটকি মাছের গন্ধ ও প্রক্রিয়া পর্যটকদের কাছে আলাদা অভিজ্ঞতা এনে দেয়। চাইলেই এখান থেকে শুটকি মাছ কেনাও সম্ভব। বন্ধুরা, খুব ইচ্ছা থাকা সত্ত্বেও প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে আমাদের এবারের ভ্রমণে ফাতরার চরে যাওয়া সম্ভব না হলেও পরের বার ভ্রমণে যাওয়ার ইচ্ছা পোষণ করে আমাদের এবারের কুয়াকাটার ভ্রমণ ডায়েরির এখানেই সমাপ্তি করছি। নিশ্চয় আবার বারবার আসা হবে এই সমুদ্রের পাড়ে, কারণ সমুদ্রের কাছে আমি নিজেকে খুঁজে পাই বারংবার। যতবার সমুদ্র দেখি ততবার নতুনভাবে প্রেমে পড়ি জীবনের। সমুদ্রের তরঙ্গগুলোই আমার জীবনের সুর হয়ে আগামীর পথ চলার ছন্দ দেয়। সুতরাং আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ ডায়েরির গল্প নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।